থিয়েটার আমরা দেখেছি, এবং বাংলা থিয়েটারের এমন কোনো নাট্য দল নেই যারা এখানে এসে কাজ করে গেছেন। এইরকম একটা জায়গায় আমরা সাউথ কোরিয়া আবিষ্কার থিয়েটার গ্রুপ, আগেও এইখানে আমাদের উৎসব হয়েছে, কয়েক বছর ধরে স্থানীয় চরকডাঙ্গা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এবং আমাদের এই যে সেমিনার বা আলোচনা সভা বা একটু বোঝা জানা, তা আমরা কিছুদিন ধরেই, সংগঠনটার বয়স 25 বছর, এই সংগঠন করতে গেলে আমাদের কাজ করবার যে প্রবণতা, সেই প্রবণতার জায়গা থেকে যে এত সংগঠন থাকলে থিয়েটার সংগঠনের বৈশিষ্ট্য কি, বা থিয়েটারের মধ্যে এমন কি আছে যেটা আমাদের জীবন বোধ এবং আমাদের জীবন চারণ বা চরণ সেটাকে কোনোভাবে পরিবর্তন করতে পারে কিনা, বা থিয়েটারের মাধ্যমে কি সত্যি সত্যি লোক শিক্ষে হয়, রামকৃষ্ণের সেই বিখ্যাত কথা। এবং এই সংগঠন করতে গেলে কি কি টাইটেরিয়া থাকা দরকার, বা এই ধরনের সংগঠনের মূলত কাজ কি হবে, বা এই সময় দাঁড়িয়ে একজন থিয়েটার কর্মী হিসেবে, থিয়েটার সংগঠক হিসেবে আমাদের কতটা দায়িত্ব সমাজের প্রতি, সবটা নিয়ে আলোচনা করবেন দুই অত্যন্ত শ্রদ্ধেয় এবং গুণী মানুষ এই বিষয়ে, সীমা মুখোপাধ্যায় এবং সিদ্ধার্থ চক্রবর্তী। আমি তাদের হাতেই আমাদের এই আজকের আলোচনার যে দায়িত্ব ভার অর্পণ করলাম, এবং আমরা শুনব, অল্প মানুষ, আমরা শুনব কি ধরনের কাজ করা উচিত, বা এই সময় থিয়েটার সংগঠনের দায়িত্বটা সবটা নিয়ে একটু বোঝায় জানা, নিজেদেরকেও একটু আয়নার সামনে দাঁড় করানো। আমি প্রথম অনুরোধ করবো মাননীয় সিদ্ধার্থ চক্রবর্তীকে তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ আবিষ্কার থিয়েটার গ্রুপকে। তার কারণ এই যে সেমিনারের যে শিরোনাম ঠিক হয়েছে, বিষয়টা ঠিক হয়েছে, এটা খুবই প্রয়োজনীয়, কিন্তু সাধারণত এই বিষয়টা নিয়ে সেভাবে আলোচনা হয় না। মানে আমি বহু সেমিনারে গেছি, দিদিও অনেক সেমিনারে গেছেন, কিন্তু এই বিষয় নিয়ে খুব যে আলোচনা হয় এমন নয়, অথচ বিষয়টা ভীষণ প্রয়োজনীয়। মানে এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব আমরা কেউ অস্বীকার করতে পারবই না। তো আমি সেইটা সম্পর্কে হয়তো কিছু কথা বলবো, হয়তো সেই কথাগুলোর অনেক কথা আপনাদের সকলেরই জানা। তারও কিছু বিষয়, যেহেতু আমি থিয়েটার চর্চার সাথে, মানে বিশেষ করে সিরিয়াস থিয়েটার চর্চার সাথে, আরো নির্দিষ্ট করে বললে বাংলা যে গ্রুপ থিয়েটার চর্চা, সেইটার সাথে জড়িয়ে আছি 1992 সাল থেকে। এবং আমি সরাসরি নিজে সংগঠনের দায়িত্বে কখনো যাইনি, সেটা থেকে এড়িয়ে গেছি। কিন্তু এই যে 92 সাল থেকে আর 26 সাল, এই এতগুলো বছর নিবিড়ভাবে থিয়েটার চর্চার সাথে জড়িত থাকার কারণে, যেহেতু আমি একটা বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগের অধ্যাপনা করি, ফলে সেই অভিজ্ঞতা থেকে অনেকটা দেখা, অনেকটা জানার সুযোগ আমার হয়েছে। সেই সব জায়গা থেকে আমি কিছু কথা বলবো, সেগুলোর বেশিরভাগটাই হয়তো আমার ব্যক্তিগত মত। তার মধ্যে থেকে হয়তো কিছু প্রয়োজনীয় কথা, কাজে লাগবার মতো কথা থাকতেও পারে তার মধ্যে। দেখুন, আমরা প্রথমেই যেটা বুঝি সেটা হচ্ছে থিয়েটারটা কি, এটা আমাদের একবার প্রথমে বুঝে নেওয়ার দরকার আছে। এই থিয়েটার কথাটা তো বিদেশি কথা, কিন্তু এ দেশি কথা নয়। আমাদের বাংলায় আজকে থিয়েটার কথাটা বহুল ব্যবহার হয়, কিন্তু থিয়েটার কথাটা তো বিদেশ থেকে এসেছে। থিয়ে কথাটা আসলে একটা গ্রিক শব্দ। থিয়ে মানে দেখা,
আর প্রাচীনকালে প্রাচীন গ্রিসে যেখানে বসে দর্শকেরা নাটক দেখতেন সেটা খ্রিস্টের জন্মের প্রায় 450-500 বছর আগে যে স্থানে বসে দর্শকেরা নাটক দেখতেন সেইটাকে বলা হতো থিয়েট্রন। পরবর্তীকালে এই যে ইংরেজি থিয়েটার শব্দটা এলো, এই শব্দটা কিন্তু এই থিয়েট্রন শব্দটা থেকেই পরবর্তীকালে পরিবর্তিত হয়ে তৈরি হলো। তার মানে থিয়েটার শব্দটা আমরা বলি, থিয়েটার মানে হচ্ছে অনেক মানুষ সমবেত হয়ে কিছু দেখবে। এবং এইখানে আমরা একটা পার্থক্য করি যে আমরা লিখিত যে নাটক, যাকে বলি ড্রামা টেক্সট বলি, তাকে সাধারণভাবে নাটক বলি। সাধারণভাবে বাংলা নাটকের সিলেবাসে কি আছে, তার রক্তকরবী আছে, টিনের তলোয়ার আছে, তার মানে ওটা নাটক বলতে মেনলি লিখিত টেক্সট। আর থিয়েটারের কাছাকাছি আমরা যদি কোনো বাংলা শব্দ খুঁজে বার করার চেষ্টা করি তাহলে আমরা নাট্য শব্দটা ব্যবহার করি। এটা শুধু আমি নয়, এটা শম্ভমিত্র ব্যবহার করতেন, মহিত চট্টোপাধ্যায় ব্যবহার করতেন। বলতেন থিয়েটারে আমরা যদি কোনো বাংলা প্রতিশব্দ বলতে চাই তাহলে নাট্য। তো এইটা বলা হলো, কিন্তু এখানে একটা মুশকিল এসে যাবে। সেটা হচ্ছে আমরা যিনি নাটকটা লিখেছেন তাকে দীর্ঘকাল ধরে বলে এসেছি নাট্যকার। এইটা কেন বলে এলাম? আবার সেই পুরনো জায়গায় যেতে হবে, ইতিহাসের কথা বলতেই হয়। আসলে বর্তমানকে যদি কখনো ভালো করে বুঝতে হয় আর ভবিষ্যৎকে যদি ভালো করে নির্মাণ করতে হয় তাহলে অতীত আমাদের জানতেই হবে। অতীত না জানলে আপনি বর্তমানকে বুঝবেন না আর ভবিষ্যৎকে নতুন করে তৈরি করতে পারবেন না। তো নাট্যকার কথাটা এলো কেন? যিনি নাটক লিখছেন আমরা তাকে তো সাধারণত নাট্যকার বলি। আবার আমি চলে যাব সেই প্রাচীন গ্রিসে। আচ্ছা, বারবার আমি গ্রিসে কেন যাই? তার কারণ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম নাটকের যে উদাহরণ পাওয়া গেছে, রিটিং টেক্সট গুলো পাওয়া গেছে, মানে যে নাটকগুলো অভিনীত হতো খ্রিস্টের জন্মের 450-500 বছর আগে, সেই যে টেক্সট যেগুলো বেঁচে আছে, যেগুলো উদ্ধার করা গেছে, সেটা প্রাচীন গ্রিসে পাওয়া গেছে। তার থেকে পুরনো টেক্সট ভারতবর্ষে পাওয়া যায়নি। ভারতবর্ষে আমাদের নাট্যশাস্ত্র বহু পুরনো। নাট্যশাস্ত্রে কয়েকটা নাটকের নামও উল্লেখ আছে, কিন্তু সেই সব নাটকগুলো পাওয়া যায়নি। আমাদের কাছাকাছি দেশের মধ্যে চীন বলুন, জাপান বলুন, এইসব জায়গায় থিয়েটারের চর্চা হতো না, এত পুরনো কোথাও পাওয়া যায়নি। ইংল্যান্ডে তো অনেক পরে। তাহলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে প্রথম কোথায় পাওয়া গেল? না, ওই প্রাচীন গ্রিসে পাওয়া গেল। তার আগে কিছু নাটকের মতন অনুষ্ঠান হয়েছিল, সেটা প্রাচীন মিশরে হয়েছিল, ইজিপ্টে হয়েছিল। সেই সব বিষয়ে কিছু কিছু লেখা, পিরামিডের গায়ে যে হিয়েরোগ্লিফিক টেক্সট থাকে, যেগুলো একটা ছবি আঁকার মতন বিভিন্ন অক্ষরমালা, তাতে কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। কিন্তু সেটাও এক্স্যাক্টলি আজকের থিয়েটারের মতন থিয়েটার নয়। কিন্তু প্রথম থিয়েটারে নাট্য প্রতিযোগিতা শুরু হয়েছিল প্রাচীন গ্রিসে। তো সেইখানে যিনি নাটক লিখতেন, ধরুন কয়েকজন নাট্যকারের নাম আমরা জানি সবাই, যেমন সোফোক্লেসের নাম আমরা সবাই জানি, আন্তিগোনের নাটক লিখেছিলেন, রাজা অল্টিবাউস নাটক লিখেছিলেন, এরকম জানি। এইরকম ইউরিপিদেস বলে একজন আছেন, তাদের আরেকটু সিনিয়র একজন ছিলেন, তার নাম হচ্ছে স্কাইলাস। কিন্তু এদের কাজ ছিল এরকম, তিনি শুধু নাটকটা লিখলেই হবে না, তখনও নির্দেশক শব্দটা আসেনি। নাটকটা যে অভিনীত হবে, ডিওনিসাস বলে ওদের যে দেবতা ডিওনিসাস, সেই দেবতার উৎসব উপলক্ষে যে অনুষ্ঠিত হবে, যিনি নাটকটা লিখেছেন তাকেই সব দায়িত্ব নিতে হবে, এমনকি মূল ভূমিকায় অভিনয় করতে হবে। তো এই জায়গা থেকে নাট্যকার মানে শুধু তিনি নাটকটা লিখে দিয়েই শেষ, বাকি কোনো দায়িত্ব নেই, এমন ছিল না। অন্তত প্রাচীন ইউরোপে এমন ছিল না। পরবর্তীকালে দেখা গেল, মানে অনেকটা পরে কি আমরা দেখতে পেলাম যে যিনি নাটক লিখছেন তিনি নাটক লেখার সাথে বাকি অনেক কিছুতে যুক্ত নাও থাকতে পারে, তিনি শুধুমাত্র নাটক লিখেছেন। যিনি শুধু নাটক লিখেছেন কিন্তু বাকি অন্য কোনো কাজের সাথে যুক্ত নন, তাদেরকে আমরা কি বলবো? নাট্যকার বলবো। মহিত চট্টোপাধ্যায় আপনারা সবাই জানেন, বিখ্যাত আমাদের এখানকার ড্রামাটিস্ট, তিনি একজন কবিও বটেন। তিনি বললেন আমরা তাদেরকে বলতে পারি নাটককার। নাট্য শব্দটাকে আমরা ব্যবহার করবো না, নাটককার। ভালো কথা। তাহলে আমরা বোঝা গেল যে নাট্য শব্দ মানে থিয়েটার, প্রেজেন্টেশন, উপস্থাপনা, আর নাটক মানে মেনলি ড্রামা টেক্সট। কিন্তু তা সত্ত্বেও আমরা একটা ব্রড অর্থে, বৃহত্তর অর্থে
নাটক লেখা যে হয়, নাটকটা লেখা যখন হয়, যিনি লিখুন, সেটা রবি ঠাকুর লিখুন বা পরবর্তীকালে যে কোনো বিখ্যাত যিনি ড্রামাটিস্ট মনোজ মিত্র লিখুন বা মহিমবাবু লিখুন, যেই লিখুক না কেন, তার প্রধান উদ্দেশ্য থাকে এটা যেন মঞ্চস্থ হয়। মানে আমি নাটকটা লিখবো অথচ কোথাও মঞ্চস্থ হবে না, এইটা কিন্তু যিনি নাটকটা লিখেন তার এটা ভাবনা নয়। আমার পাশেই যিনি বসে আছেন শিবাজি, তিনি কিন্তু নিজেও একজন নাটককার। আমি নিজে তার নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছি। তো যাই হোক, এবার যেটা বলার কথা সেটা হচ্ছে, তাহলে থিয়েটারকে আমরা বলি নাট্য, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। নাট্যকার কথাটা ভুল নয়, বাংলা অভিধানেও আছে, কিন্তু আমরা যিনি নাটক শুধু লিখছেন তাকে আপাতত নাটককার বলতে পারি, খুব বড় রকমের দোষ হবে না। এইবার তাহলে থিয়েটার শব্দটার মানে কি? থিয়েটার মানে প্রেজেন্টেশন, থিয়েটার মানে উপস্থাপন। এবং এই যে নাটকের যে চর্চা শুরু হয়েছিল, সেই চর্চাতে অতীত ইতিহাসে দেখা যায় এটার দায়িত্ব ছিল দুটো। একটা হচ্ছে বিনোদন, মানে এন্টারটেনমেন্ট, বিনোদন তো করতেই হবে। আমি যদি লোকজনকে জোর করে এখানে বসিয়ে রেখে তাদেরকে ভারী ভারী চারটে কথা বলি, তারা উঠে চলে যাবে। তার মানে মানুষকে আনন্দ কিন্তু দিতেই হবে, কিন্তু শুধু আনন্দ নয়, আনন্দর পাশাপাশি একটা শিক্ষা দিতে হবে। কিরকম শিক্ষা? জীবন সম্পর্কে শিক্ষা, সমাজ সম্পর্কে শিক্ষা, আমার চারপাশের যে জগৎ পরিবেশ সেই সম্পর্কে শিক্ষা। আচ্ছা, শিক্ষা মানে কি? বইতে যা পড়ে এসছি তাই না। এই শিক্ষা শব্দের মধ্যে একটা শব্দ লুকিয়ে আছে, সচেতনতা। তার মানে আপনি কোথাও সচেতন হবেন। এখন বিভিন্ন জায়গায় থিয়েটারে এরকম কাজ হয়, অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট, অর্থাৎ সচেতনতা বৃদ্ধির জন্য নাটকের একটা প্রচলন বহু জায়গায় হয়, বহু স্কুলে, বিভিন্ন কর্পোরেট হাউসেও আজকাল হচ্ছে, যে নাটকটা একটা মিডিয়াম মাধ্যম, তার মধ্যে দিয়ে মানুষকে আমরা সচেতন করব। কি বিষয়ে সচেতন করব? চারপাশের সমাজ, রাজনীতি, অর্থনীতি, হ্যাঁ, সমাজনীতি, সব সম্পর্কে। তবে তো মানুষটা বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। সচেতন মানুষই আগামী দিনে সঠিক দায়িত্ব দিতে পারবে, সমাজটাকে আরেকটু সংশোধন করতে পারবে। সংশোধন করতে গেলে তাকে তো সচেতন হতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল তো বুঝতে হবে, তাই না? তো এইটা হচ্ছে ঘটনা। তো থিয়েটার কথাটার বিশ্লেষণ আমি এতক্ষণ করলাম। এবার হচ্ছে সংগঠন। আমরা সবাই সংগঠন মানে জানি, এটা নিয়ে আমারও কোনো জিজ্ঞাসার চিহ্ন নেই, প্রশ্ন নেই, সবাই আপনারা জানেন। কিন্তু সংগঠন কথাটার মধ্যে একটা কথা লুকিয়ে আছে, অভিধানে আছে, সংযোগ স্থাপন। মানে সংগঠনের মধ্যে একটা শব্দ আছে, সংযোগ স্থাপন। আর একটা শব্দ লুকিয়ে আছে, বহু মানুষকে একত্রিত করে কিছু করা। তার মানে সংগঠনের দায়িত্বের মধ্যে একই সাথে বহু মানুষের মধ্যে একটা সংযোগ স্থাপন এবং তাদেরকে জড়ো করে, একত্রিত করে কিছু করা, এইটা সংগঠনের কাজ, যার একটা ইংরেজি হচ্ছে অর্গানাইজেশন। এইবার এটা খুব স্বাভাবিক ঘটনা যে থিয়েটার না একা হয় না। আমি বাড়িতে নিজেকে 15 দিন 1 মাস বন্ধ রেখে একটা ছবি আঁকতে পারি, কোনো মানুষের সাথে যোগাযোগ করবো না, ছবি আঁকবো। আমি যদি গান গাই, গানের রেওয়াজ করবার জন্য আমি 1 মাস কারোর সাথে যোগাযোগ করবো না, আমি বাড়িতে নিজেকে কোনো জায়গায় সরিয়ে রেখে গানের চর্চা করতে পারবো, এমনকি নৃত্যও করতে পারবো। কিন্তু থিয়েটার যেই করব তখনই কিন্তু আমার বেশ অন্য অনেকগুলো মানুষের সাথে সংযোগ স্থাপন জরুরি। যদি আপনাদের মধ্যে এখানে কেউ বলেন যে আচ্ছা আমি যদি এমন একটা নাটক লিখি যাতে একটি মাত্র চরিত্র, তাহলে তো একা একা করা যায়। হ্যাঁ, একা একা করা যায়, কিন্তু দর্শক লাগবে যে। থিয়েটার তো দর্শক ছাড়া হবে না, শুধু দর্শক নয়, তার সাথে বাকি ব্যবস্থাপনা। আচ্ছা, আমার মুখে আলো পড়ছে বলে আপনি আমায় দেখতে পারতেন, ধরে নিন সন্ধ্যা হয়ে গেছে, আলোও নেই, তাহলে আপনি আমায় দেখতে পারবেন না। তার মানে ওইটা ব্যবস্থা করবার জন্য একটা লোক লাগবে, শব্দকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন মানুষকে লাগবে। আর দর্শক ছাড়া থিয়েটার হবে না, দর্শক ছাড়া রিহার্সাল হতে পারে। তার মানে থিয়েটার মানে কিন্তু একাধিক মানুষের সমাবেশ, সংযোগ স্থাপন। এইবার যেটা বলার কথা, তার মানে থিয়েটার শব্দটার সাথে অর্গানাইজেশন শব্দটা ওতপ্রোতভাবে জড়িত। একা একা থিয়েটার করা যায় না, সংগঠন জরুরি। সংগঠন হচ্ছে থিয়েটারের ব্যাকবোন, ওটা না থাকলে আপনি কাজটা করতেই পারবেন না। এইবার যেটা বলার কথা
সেটা হচ্ছে এই রকম যে আমরা সাধারণভাবে দেখতে পাই যারা নাটকের দলের সাথে যুক্ত আছে ঘনিষ্ঠভাবে তারা দেখে, বা আপনাদের এইসব অঞ্চলেও আপনাদের অভিজ্ঞতায় আপনারা দেখতে পাবেন, বহু মানুষ আসে, তারা সবাই চায় অভিনয় করতে, আমি অভিনেতা হব, অভিনয় করতে চাই, খুব ভালো কথা। তো অভিনয় করবার জন্য তোমার তো একটা চর্চা দরকার, প্রপার গাইডেন্স দরকার, শিক্ষা দরকার। সেই বিষয়ে না হয় তোমাকে পরিচালক কিছুটা সাহায্য করবেন, কিন্তু পরিচালকের হাতেও সবসময় এতটা সময় থাকে না যে তোমাকে ওইভাবে তৈরি করে নেওয়া, গড়ে পিঠে নেওয়া। অনেক সময় বাধ্য হয়, দিদি তো বাধ্য হয়েছে, বহু সময় বহু মানুষকে গড়ে পিঠে নিতে বাধ্য হয়েছে, আমিও তার মধ্যে একজন। তো যেটা বলার কথা, তো তাই জন্য চর্চাটা খুব জরুরি। সংগঠনের কাজ হচ্ছে এই যে ব্যাকবোনের কাজ, যে আমার দলে একাধিক ছেলে মেয়ে এলো, একটা সৎ উদ্দেশ্য নিয়ে এলো যে আমি কাজটা করব, একটা নাট্য চর্চা, নাট্য শিল্প, তার একটা প্রসার প্রচারের সাথে জড়িত থাকবো, খুব ভালো কথা। এদের কি কি প্রয়োজন? চর্চার একটা প্রয়োজন আছে। পাশাপাশি ভাবে আমি যে এদের চর্চাটা হলো, এইবার তো এর প্রদর্শন দরকার। এইবার আমাকে যেতে হবে বহু মানুষের সাথে, মানুষের কাছে, যে আপনারা এইবার এই যে কাজটা আমরা করছি, এই কাজটা একা একা করা যায় না। থিয়েটার একটা সামাজিক ক্রিয়া। আমি আবার বললাম, গানের সাথে বা অন্য কিছুর সাথে নিশ্চয়ই সেখানে শ্রোতার প্রয়োজন আছে, দর্শকের প্রয়োজন আছে, কিন্তু থিয়েটারের সাথে এটা ভীষণভাবে যুক্ত। ফলে আমার বেশ কিছু মানুষকে প্রয়োজন, সেই দর্শক গোষ্ঠীকে তৈরি করবার একটা ভূমিকা কোথাও যারা সংগঠক তাদের থাকে। এবং এই দলটার যে কাজ, কারণ নির্দেশক কিন্তু আছেন, তিনি তো জাহাজের ক্যাপ্টেন, তার একার পক্ষে সবটা মাথায় রাখা সম্ভব নয়। তার জন্য পিছন দিকে তাকে সাহায্য করবার জন্য একটা টিম থাকবে। আপনারা এই কথা শুনেছেন যে আমরা বহু দল সম্পর্কে বলি, সেই দল সবচেয়ে শক্তিশালী যার রিজার্ভ বেঞ্চ সবচেয়ে ভালো। এটা ফুটবল সম্পর্কে, ক্রিকেট সম্পর্কে বলা হয়, রিজার্ভ বেঞ্চ খুব ভালো। আজকে অমুক আহত হয়েছে, আজকে ও খেলতে পারবে না, পায়ে চোট লেগেছে, ওর সাবস্টিটিউট আমার রেডি আছে, ও নেমে যাবে, টিমের কোনো ক্ষতি হবে না, খেলার কোনো ক্ষতি হবে না, টিম গেম। থিয়েটারটাও নাই, থিয়েটারের একটা টিম গেম। থিয়েটারে যদি এই যে পুরো পিছনে যে রিজার্ভ বেঞ্চ তৈরি করে রাখা এবং তার সাথে সমস্ত ব্যবস্থা সুচারুরূপে সম্পন্ন করা, এই সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে সংগঠকের উপরে। খুব কঠিন দায়িত্ব। এবং এই জায়গায় গিয়ে আমরা দেখতে পাই কিছু মানুষ, তারা থিয়েটারকে ভালোবাসে, তারা তাদের গ্রুপকে ভালোবাসে, তারা এই নাট্যশিল্প চর্চাটাকে ভালোবাসে, তারা নিজেরা সবসময় উঠতে চায়। আমাদের অনেকে ইচ্ছে থাকে আমরা অভিনয় করব, কিন্তু কিছু মানুষ আছে, আমার এখানেই সামনে বসে আছে, আমি কয়েকজনকে জানি, তাদের একটা লক্ষ্যই আছে যে আমি আমার গ্রুপকে ভালোবাসবো, আমার গ্রুপ যেন ভালোভাবে কাজ করতে পারে, ভালোভাবে পারফর্ম করতে পারে, সুনামের সঙ্গে তার জায়গা স্থাপন করতে পারে। এই যে পিছন থেকে একদল মানুষ, তাদের মধ্যে নিশ্চয়ই একজন লিডার থাকে, কেউ একজন নেতৃত্ব দেওয়ার জন্য তো থাকে। লিডার মানে গণতান্ত্রিক পদ্ধতি, কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য তো কাউকে না কাউকে যেমন ক্যাপ্টেন বানানো হয়, ক্রিকেট মাঠে হোক, ফুটবল ম্যাচে হোক, তেমনি এখানেও তাই। তো তিনি একজন থাকেন যিনি নেতৃত্ব দেবেন, তার পাশাপাশি তাকে ঘিরে থাকে আরো অনেক মানুষ। এই সকল মানুষের মিলিত প্রচেষ্টায় একটা দল তার নিয়মিতভাবে ভালো কাজ উপহার দিতে পারে। কাকে দিতে পারে? দর্শককে দিতে পারে। কিন্তু সেইটার পিছনের এই ব্যাকবোনটাকে, এই রিজার্ভ বেঞ্চটাকে, এইটা হচ্ছে সংগঠন। এই সংগঠনকে বাদ দিয়ে আমাদের এই চর্চা করাটা অসম্ভব। এবং সবচেয়ে বড় কথা, সাধারণত যারা সংগঠনে থাকে তারা বেশিরভাগ সময় নামের পেছনে থাকে না। নাম তো তারা মনেই করেন না, তারা মনে করেন দলের নামটাই আমার নাম, দলের সুনাম হয়েছে মানে আমার সুনাম। এই যে মানুষগুলো থাকে, এদের অনেক মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, আমি জানি। আমাদের বাংলা থিয়েটারের এরকম বহু মানুষ আছে যারা নিজের কথা কখনো ভাবেননি। তারা সবসময় ভেবেছে আমার দলটা যেন ভালো কাজ করে, আমার দলটার যেন সুনাম হয়, আরো বেশি দর্শকের কাছে যেন আমি আমার দলটাকে নিয়ে যেতে পারি। এই ভাবনা নিয়ে তাদের কাজ। এই নিরলস প্রচেষ্টায় যে মানুষগুলো থাকে, তাদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তারা না থাকলে আজকে হয়তো নাট্য চর্চাটা প্রায় থেমে যেত। সেইটা হচ্ছে মূল কথা, সেটা হচ্ছে সংগঠন।
যেমন আমরা আমাদের বাংলা থিয়েটারে সুব্রত পাল, জ্যোতি দত্ত, সৌমেন রায়চৌধুরী এরকম অনেকের কথা জানি। আমি নিজে আমার এদের অনেককেই আমি দেখেছি, সামনাসামনি মিট করেছি। কিন্তু আমি আজকে আরেকজন মানুষের কথা বলবো। সেই ভদ্রলোকের নাম হচ্ছে শুভাশিস মুখোপাধ্যায়। না, তিনি আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের অনেকের খুব পরিচিত মানুষ, খুব কাছের মানুষ, মিন্টুদা নামে পরিচিত। রংরূপ নাট্যদলের একটা সময় তিনি ছিলেন এই সংগঠকের মূল দায়িত্বে ছিলেন। খুব কাছ থেকে তাকে দেখবার সুযোগ আমার হয়েছিল, যেহেতু এই দলটার সাথে আমি দীর্ঘদিন যুক্ত ছিলাম। এই মানুষটার প্রথম কাজ ছিল, স্বপ্ন ছিল, নিজে দেখতে খুব সুন্দর, খুব সুদর্শন দেখতে, কিন্তু কখনো মনে হয়নি আমি মঞ্চে উঠে নিয়মিতভাবে অভিনয় করব। উচিত কখনো যদি অভিনয় করতে হয়েছে, তখন মানে ঠিক আছে কাজটা করতেই হবে, করতে যখন হবে সেটা কিছু করার নেই, কিন্তু আমাকে না ডাকলেই বাঁচে, প্রায় এইরকম একটা বিষয়। তো সেখানে ডিরেক্টর বসে আছে, ডিরেক্টর সীমাদি বলেছে তোমাকে লাগবে এটা, তুমি এটাই করবে। মিন্টুটা সে একদম মানে নার্ভাস হয়ে যেত, প্রায় হয়ে গিয়ে ঠিক আছে আচ্ছা হয়ে গেল। কিন্তু বাকি পিছনের জায়গায় সে বাঘের মতো পুরো দলটাকে ধরে রেখেছে। বাঘের মতো ধরে রাখা মানে আমার দলের একটা কর্মী, আমার দলের কোনো সদস্য, তার গায়ে কেউ যেন একটা আঁচড় পর্যন্ত কাটতে না পারে, আমার দলের কাজ যেন বহু মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য আমার যা যা করা দরকার সেইটা আমি করবো। তো এইরকম আমি মিন্টুকে চিনি বলে মিন্টুকে কথা বললাম, কিন্তু এইরকম বহু মানুষ বিভিন্ন দলে ছড়িয়ে আছেন, তাদের সবাইকে আমরা জানি না, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এরা না থাকলে থিয়েটারের চর্চাটাই করা যেত না। এরা আছেন বলে থিয়েটারটা রয়েছে। আমরা থিয়েটারে কাদের চিনি? অভিনেতাকে চিনি, যিনি নাটক লিখেছেন তাকে চিনি, এমনকি যিনি নাটক মানে ডিজাইন করেছেন, সেট ডিজাইন করেছেন, লাইট ডিজাইন করেছেন, তাদেরও নাম জানতে পারি। পিছনে যারা রয়েছেন তাদের কথা আমরা ততটা জানতে পারি না, আমাদের ওই অল্প স্বল্প পরিচয় করিয়ে দেওয়া হয় হয়তো, উনি আমাদের সেক্রেটারি, উনি আমাদের প্রেসিডেন্ট, হ্যাঁ উনি আমাদের গভর্নিং বডিতে আছেন। কিন্তু এই মানুষগুলোর চেষ্টা বাদ দিয়ে নাটকের চর্চা নিয়মিতভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা আমার মতে অসম্ভব। একজন অভিনেতা হিসেবে সে যখন মনে করে যে আমি নিশ্চিন্ত মনে নিজের কাজটা করতে চাই, মঞ্চে উঠে আমি অভিনয় করতে চাই, তার সমগ্র পরিবেশটা সাজিয়ে দেয় কে? সংগঠন। আর সেই কাজটা সে এমন নিপুণভাবে করে, নির্দেশককে আর সব বিষয় মাথা ঘামাতে হয় না, তাকে বলতে হয় না যে আমার এই নাটকের শো ঠিক সময় শুরু হবে, ও এসছে, এই জায়গাটা একটা ব্যবস্থা হয়েছে, ওদের টিফিনের ব্যবস্থা হয়েছে, এই দর্শক শুধু কিচ্ছু তাকে দেখতে হয় না। ফলে সে কি করতে, সেই ক্রিয়েটিভ প্রসেস যেটা, তার যেটা সৃজনের জায়গা, এস্থেটিক্স নন্দন তত্ত্বের জায়গা, সেই সৃজন প্রক্রিয়াতে অনেক বেশি মনোনিবেশ করতে পারে। কিন্তু এর যদি উল্টো ঘটনা হতো, যে যিনি ডিরেক্টর হয়েছেন তিনি প্রায় মাথার চুল ছিঁড়ছেন, এই ব্যবস্থাটা হয়নি, ওইটা হয়নি, সেইটা হয়নি, তখন তার সৃজন প্রক্রিয়াতে আর নজর থাকবে না। তখন কি হবে, সৃজনের মান, শিল্প সৃজনের মান কোথাও কমে যাবে, কোথাও হ্রাস পাবে। সেই জন্য সংগঠক বা সংগঠন কোনো একজন নয়, একাধিক মানুষের সাথে জড়িয়ে থাকে কোনো একজনের নেতৃত্বে, সেইটা নাটকের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়। এরা কি করেন? এটা খুব জরুরি একটা প্রশ্ন। এরা প্রথম যেটা করেন যে আমার দলের ছেলে মেয়েকে জোগান, তাদেরকে একটা নিয়মিত ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আমরা এই থিয়েটারটা করতে গেলে থিয়েটার করবার সম্পদ কি বলুন তো? থিয়েটার করার সম্পদ হচ্ছে একটা কণ্ঠ, দুই হচ্ছে শরীর। শরীর মানে মাথার চুল থেকে পায়ের নখ। আমি তো মঞ্চে ছবিটা আঁকবো, তো আমি যদি আমার শরীরটাকে ভালো না চিনি, আমি যদি শরীরটাকে ব্যবহারই করতে না পারি, তাহলে সেই ছবি মঞ্চে তৈরি হবে না। কিন্তু সিনেমা নয় যে আপনি যা মনে করবেন সেইখানে একটা পুকুর বাগান, পুকুরে গিয়ে শট নেবেন, জঙ্গলের দৃশ্য জঙ্গলে গিয়ে শট নেবেন, তা নয়। মঞ্চে কতগুলো ইমোশন তৈরি করতে হয়, সেই ইমোশনের মধ্যে কিছুটা যেমন বর্ণনা থাকে, তার সাথে শরীর, শরীর তার সাথে কণ্ঠ, এই সবটার একটা মেলবন্ধন কখনো অভিনেতা করতে পারে চর্চার মধ্যে কি সেইটার ব্যবস্থাপনা করা, তার ফান্ডিং, এই সব কিছু কে দেখে, কারা দেখে? দেখে হচ্ছে যারা সংগঠনে আছেন, তারা দেখেন বলে এই যে টিমটা তৈরি হলো, এই টিমটা একটা সলিড টিম তৈরি হয়ে গেল। এইবার মানে আমার মাটিটাকে তৈরি করতে হয়, তবে তো মূর্তিটা বানানো যাবে। মাটির মধ্যে যদি মাটির মধ্যে যেটা দিয়ে আপনি মূর্তি তৈরি করবেন তার মধ্যে পাথর কাপড় ছড়িয়ে আছে, মূর্তি তৈরি হবে? মূর্তি তৈরির কাজটা ডিরেক্টর করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মাটিটা তৈরি করতে হবে, মাটিটা নরম করতে হবে,
চাষের জমি ক্ষেত্র প্রস্তুত করতে হবে, তবে সেইখানে বীজ বপন হবে। কিসের বীজ? শিল্পের বীজ, নাট্যশিল্পের বীজ। সেটা বপন করবেন কে? সেটা করবে নির্দেশক। কিন্তু তার জন্য ক্ষেত্র প্রস্তুত কে করবেন? সংগঠন। তাই আপনারা বুঝতেই পারছেন যে সংগঠনকে বাদ দিয়ে থিয়েটার চর্চা এগোতেই পারবে না, কোনোভাবে সম্ভব না। আমরা যারা অভিনয় করি, অভিনয়ের সাথে যুক্ত, এমনকি আমরা আমাদের মধ্যে ধরুন দিদি আছেন, নির্দেশক রয়েছে, আমরা কিন্তু সংগঠনের উপর নির্ভরশীল এবং আমাদের সবসময় চাওয়া থাকে যে এই সংগঠনটা যদি আমাদের জন্য সুচারু ক্ষেত্র প্রস্তুত করে রাখতে পারে, কর্ষিত জমি প্রস্তুত করে রাখতে পারে, কর্ষিত জমি যা কর্ষণ করা হয়ে গেছে বা বীজ বপন করা, তাহলে আমার জন্য কাজটা করা সুবিধের হবে, আমার পক্ষে কাজটা করা অনেক বেশি আরো বেশি উৎকর্ষের জায়গায় আমি এবার নিয়ে যেতে পারবো। কিন্তু সেই কাজটা তৈরি করে দেবে, ক্ষেত্র প্রস্তুত করবে কে? সংগঠন করবে। দুই, সেটা হচ্ছে এই যে দর্শক আসে, দর্শক সরাসরি ঢুকতে পারছে না নাটকের সাথে, তাদের মধ্যে একটা স্পেস রয়েছে। দর্শকের সাথে এই যে একটা নিয়াজও তৈরি করা, তাদের মতামতের একটা বিরাট গুরুত্ব আছে, সেইটাও কোথাও সংগঠন সেই জায়গাটা কোথাও তৈরি করে, দর্শকের জায়গাটা তৈরি করা, দর্শককে বোঝা, এমনকি দর্শককে তৈরি করা, এটাও খুব ইন্টারেস্টিং। আপনি আজকে যদি মনে করেন যে আমি এইখানে একটা খুব ভালো সিনে ক্লাব তৈরি করব, সিনে ক্লাব তৈরি করে আমি আইজেনস্টাইনের ব্যাটলশিপ পোটেমকিন ছবিটা দেখাবো, যেটা 1905 সালে রাশিয়ার নৌবিদ্রোহ তৈরি হয়েছিল, আপনি নিশ্চিত জানবেন আপনার এখানকার বহু মানুষ ছবিটা দেখে বুঝতেই পারবেন, অথচ পৃথিবী বিখ্যাত ছবি। আচ্ছা, আপনি মনে করলেন আপনার এইখানে এসে আপনি আমাদের এই মুহূর্তে খুব বিখ্যাত একজন ক্লাসিক্যাল সিঙ্গার বা ক্লাসিক্যাল ডান্সার বা একজন ইনস্ট্রুমেন্ট বাজান যিনি প্লেয়ার, তাকে নিয়ে আসবেন, তিনি ক্লাসিক্যাল প্রদর্শন করবেন, দর্শক বুঝতে পারবে তো? তার মানে দর্শকের মধ্যে সেই চর্চাটা যদি তৈরি হয়, অনেকের আছে আবার অনেকের নেই, চর্চাটা যদি তৈরি হয় তবে সে ওইটার তারিফ করতে পারবে, তবে সে রসিক হতে পারবে। অর্থাৎ দর্শককে কোথাও রসিক হয়ে উঠতে হবে, রসিক হয়ে উঠলে তবে তো সেই শিল্পের রসটা গ্রহণ করতে পারবে। সেই জন্য নাট্য চর্চাকে বিস্তৃত করা, ছড়িয়ে দেওয়া, এবং কোথাও একই সাথে আমাদের, আপনারা জানেন নিশ্চয়ই, আমাদের কলকাতা শহরে এরকম আছে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স। অর্থাৎ আপনি চলচ্চিত্র যে করবেন তাকে অ্যাপ্রিসিয়েট করতে গেলে আপনাকে জানতে হবে যে একটা চলচ্চিত্রের ভালো কি মন্দ কি। এই জন্য দীর্ঘকাল ধরে এরকম একটা কোর্স চালু আছে, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স। আমার মতে থিয়েটার অ্যাপ্রিসিয়েশন কোর্সও চালু হওয়া জরুরি, সেভাবে নেই, কোথাও নেই। কিন্তু এই আমি যে নাটক দেখতে শিখবো, নাটকের ভাবনা এমন হতে পারে না যে একটা দল 6 মাস ধরে রিহার্সাল দিয়েছে, আমি এসে দেখতে এসেছি 2 ঘন্টার একটা নাটক দেখিয়ে আমি বুঝে গেলাম ওদের কাজটা কিছু হয়নি। এটা হয় না। হতে পারে তারা আপনার মনের কাছে পৌঁছতে পারি, হয়তো আপনাকে পুরোটা ছুঁতে পারি, সেটা তেমন তাদেরও একটা ব্যর্থতা থাকতে পারে। তেমনি হয়তো কোথাও এমনও হতে পারে যে আপনিও হয়তো ওইটা বোঝবার মতো জায়গায় হয়তো তৈরি হতে পারেননি। একটা ছোট্ট গল্প, একবার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, বিখ্যাত নাট্য নির্দেশক অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে একজন গিয়েছে, দেখছেন সকালবেলাটা উনি ধুতি টুতি পরে একদম খেয়ে দিয়ে প্রস্তুত, সুন্দর করে সেজে গুজে। বলে আপনি কোথাও যাবেন? বলে হ্যাঁ, আমি আজকে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটা দেখতে যাব, সেই জন্য বিভূতিভূষণের গল্পটা আগে পড়া ছিল, আরেকবার পড়ে দিচ্ছি, এই ছবিটা দেখতে যাবে তো তাই নিজেকে প্রস্তুত করছি। এটা অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলছেন। তার মানেটা কি? তার মানে আমি একটা ভালো কাজ দেখতে যাওয়ার জন্য আমি নিজেকে কোথাও তৈরি করে নিচ্ছি যাতে ওই কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি। অর্থাৎ দায় বোধহয় আমাদের সকলের, দায় আমাদের সকলের। এইবার মানুষ নিজের ভালো মন্দ সবচেয়ে ভালো বোঝে, তারা বুঝে নেবে যে আমি যদি রসগ্রহণ করতে না পারি তাহলে রসগ্রহণ করবার জন্য আমি আরেকটু এগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে যাই। আপনি একদিনে ক্লাসিক্যাল গান শুনতে বুঝতে পারবেন না, একদিনে একটা ক্লাসিক্যাল ডান্স দেখে আপনি কতটা ভালো বুঝতে পারবেন না, তার কারণ সমঝদার হতে হবে। আপনি পেন্টিংসের প্রদর্শনীতে গেলেন, বেশিরভাগ ছবি আপনি